সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। সপ্তাহান্তের এই দুটো দিন আমরা আড্ডা দিয়ে একেবারে পুরো সপ্তাহের জন্য রিচার্জ হয়ে যাওয়ার চেষ্টা করি এবং লেডিস ক্লাবের মূল উদ্দেশ্য সেটাই যে নারীরা মিলে একসাথে আড্ডা দেব, প্রগতিশীল জীবনের কথা বলবো, ব্যস্ততম জীবনে খানিকটা শান্তি প্রশান্তি সব কিছু খুঁজে নেব। এবং সেই রকম একটা ব্যস্ততম দিনে কোনো একটা দিন আপনার মনে হতেই পারে হেরে যাচ্ছি বা আমাকে দিয়ে আর হবে না, সেই ভাবনাটা থেকে যাতে আপনি বেরিয়ে আসেন সেটাই আসলে আমাদের উদ্দেশ্য। এবং আমরা চাই যে আপনি কখনোই হেরে না যান, হেরে গেলে একেবারেই চলবে না। তাই সেই রকম একটি বিষয় নিয়ে আজকে লেডিস ক্লাব সাজিয়েছি আমরা এবং সেই বিষয় নিয়ে কথাও বলতে চাই, আড্ডা দিতে চাই। আপনারা চলে আসবেন আড্ডায় এবং ডেকেছি স্টুডিওতে তিনজন বিশেষ বন্ধুকে। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন কাজী নওশিন লায়লা, তিনি সহকারী শিক্ষক হিসেবে আছেন এবং স্বত্বাধিকারী হিসেবে আছেন খতে খাঁটিতে। আপু অনেক স্বাগত জানাই। আসসালামু আলাইকুম আপু, থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখে, আমার ভীষণ ভালো লাগছে। শুরুতে পরিচয়টাই সেরে নেই, তারপরেই পাশাপাশি বসে আছেন রুকসানা রুবাইয়াত আপু, তিনি স্বত্বাধিকারী হিসেবে আছেন L&Z ফ্যাশন হাউসে। আপু স্বাগত জানাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, আমি লেডিস ক্লাবের প্রোগ্রামে এসে অনেক খুশি এবং ধন্যবাদ আমাকে ইনভাইটেশন করার জন্য এখানে। বাহ বাহ, থ্যাংক ইউ। তার পাশেই আছেন জহুরা হালিম আপু, তিনি স্বত্বাধিকারী হিসেবে আছেন ইনা ফ্যাশন হাউসে। আপু স্বাগত জানাই লেডিস ক্লাবে। আসসালামু আলাইকুম, খুবই ভালো লাগছে এখানে এসে আপনাদের সাথে সবার সাথে পরিচিত হয়ে আরো ভালো লাগতেছে। বাহ, তাহলে একটা চমৎকার আড্ডা হবে এবং সেটাই আমাদের আজকের পুরো একটা 1 ঘন্টা কাটিয়ে নেবার একটা খোরাক হবে যে আমরা প্রচুর গল্প করব, আপনাদের সম্পর্কে অনেক কিছু জেনে নেব। আপু শিক্ষকতা, লায়লা আপুর কাছে আসি, যে শিক্ষকতার সাথে আসলে কতদিন শিক্ষকতা করা, কোথা থেকে, এবং খতে খাঁটির শুরুটাও আসলে জানতে চাই। আমি শেষে থেকে শুরুতে যাব। খতে খাঁটির শুরুটা হচ্ছে একদম যখন আমি শেষ হয়ে যাচ্ছিলাম, যখন আমি হেরে যাচ্ছিলাম, সেই মুহূর্ত থেকে আসলে খতে খাঁটির জার্নিটা শুরু। আমার সেকেন্ড প্রেগন্যান্সিটা কোভিড পিরিয়ড, ডিপ্রেশন প্লাস পোস্টপার্টাম ডিপ্রেশন দুটো একসাথে আমাকে যখন ধরে একদম প্রতি মুহূর্তে তিলে তিলে শেষ করে দিচ্ছিল, ওই মুহূর্তটাতে আমি খতে খাঁটিকে নিয়ে আমার ফোকাসটা দেই এবং ওখান থেকে আসলে আমার ঘুরে দাঁড়ানোটা। আর শিক্ষকতা সেকেন্ড বেবি হওয়ার পরে আমি আর আসলে জয়েন করিনি, আর বিজনেসটাকেই আসলে গ্রো করার চেষ্টা করেছি। যেহেতু আমি ফুল টাইম মাদার, আমার বাচ্চাদের প্রতি রেসপন্সিবিলিটিসটা আমাকে মেইনলি মেনটেন করতে হয়। আমার 2 জন বাচ্চা, খতে খাঁটি সহ 3 জন। তো ওদেরকে নারিশিং করতে করতে আসলে আমার আমি স্কুলে জয়েন করিনি, আমার বাসায় একটা ছোট কোচিং আছে, ওখানেও অনেক বাচ্চারা আছে আমার কিউট কিউট, ওদেরকে নিয়েই সময় কেটে যাচ্ছে। বাহ, চমৎকার, কিন্তু একটা সুন্দর জার্নি। এবং যেখানে বাচ্চাদের কোলাহল আছে সেরকম জায়গার থেকে সুন্দর জায়গা আমার মনে হয় পৃথিবীতে কোথাও নাই। তো সবসময় নিজেকে একটা আমোদে রাখার জন্য খুব সুন্দর করে বাচ্চাদের সাথে একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। ওদের সাথে যখন সময় কাটাই আমার মনে হয় আমার লাইফে কোনো স্ট্রেস নাই। তাই না? বাহ, চমৎকার। তার পাশে একটু রুকসানা আপুর কাছে আসি। আপু L&Z ফ্যাশন হাউস, এটা কবে শুরু হলো, কিভাবে শুরু হলো? আমার আজ থেকে প্রায় 10 বছর আগে থেকে পেজটা চালু করা। আমি বেসিক্যালি বাসায় হাউস ওয়াইফই ছিলাম পড়াশোনা শেষে। আমার ছেলে যখন আপনার 3-4 বছর, তখন আর কি আমার হাজবেন্ড বাইরে থাকতেন, তখন আমি নিজেকে একটু লংলি ফিল করি, মানে ও স্কুলে চলে যায়, ওকে পড়াই, বাট বাসায় তো আর কোনো কাজ নেই সিঙ্গেল মাদার হিসেবে। সময়টা কাজে লাগছে এমন তখন আর কি বসে বসে অনলাইনে আর কি টুকটাক কাজ করছি। এর ভিতরে আমি একটা ঢাকা থেকে একজনের সাথে পরিচয় হলো, একটা ম্যাডামের সাথে, ফারজানা আপু নামে একটা ম্যাডাম। ওনার মাধ্যমে আমি ওনাকে খুলনাতে ইনভাইট করলাম যে আপু আসেন আমরা কাজ করি। তখন উনি আর আমি মিলে খুলনাতে ফার্স্ট নারীদের নিয়ে একটা প্রোগ্রাম করলাম, যেটা হলো গিয়ে ফ্রি। আপনার আমরা ওদের প্রোডাক্ট দিব, ওরা প্রোডাক্টটা সেল করে আমাদের পেমেন্ট করবে, আমরা হোলসেল রেটে দিব, যেটা খুলনা মানে ইন্টার বাংলাদেশে খুব কমই মানুষ করে। হোলসেল রেটে আসলে কেউ পণ্য দেয় না। আমরা চিপের ভিতরে মাল দিতাম, তারা পে করতো আমাদের বিক্রি করে, আমরা একটা পয়সাও নিতাম না। তখন কোভিড চলছে, তখন হলো গিয়ে আমি ওইটা করতে 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 তখন চিন্তা করলাম কি না, কারোর সাথে কাজ করব না, আমি আলাদা দেখি নিজে কিছু করতে পারি কিনা। তখন আমি টুকটাক হ্যান্ডমেড জুয়েলারি বানানো শিখলাম বাসা থেকেই, অনলাইনে ইউটিউবে দেখে 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 জুয়েলারি তৈরি করা শিখলাম। তখন ওই নিয়ে আমি আস্তে আস্তে কাজ করলাম। তারপর আপনার কাঁথা স্টিচ এইগুলো, তারপর বেবি আইটেম, মানে সব মিলে
আমি আর কি কাজটা চালু করলাম এবং পেজের থেকে আপনার আমার নাইলা রহমান যে আইডিটা ওইটাতে আপনার 5,000 ফলোয়ার আছে, প্লাস ওইটাই আমি বেশি হলো গিয়ে। পেজটা আমি তেমন একটা মেনটেন করতে পারি না, আমারও 2টা বেবি, আমার 3 বছরের একটা মেয়ে, 17 বছর পরে আমার একটা বাচ্চা হয়েছে, যে কারণে আমি ওর কারণে আমি হলো গিয়ে এখন একটু স্লো হয়ে আসছি। এখন জাস্ট অ্যারেঞ্জ করি, মেলাও তেমন একটা বেশি করি না, হাতের কাজগুলো মেয়েরা আছে ওরা করে দেয় আমাকে, আর অ্যারেঞ্জ করি। খুলনাতে আমি মেলা অ্যারেঞ্জ করি এবং ঢাকাতেও আমি বেশ কয়েকটা মেলাতে আমি পার্টিসিপেট করেছি খুলনা থেকে এসে, যে তার মধ্যে শাহনাজ আপু, নক্ষত্র নারী শাহনাজ আপু আছে, তারপরে আপনার আরও 2 জন আছে, বনশ্রীর 2টা আপু আছে, এদের সাথে আর কি ফেসবুকের মাধ্যমে পরিচয়, আমার ডিটেলস শুনে ওনারা আমাকে ইনভাইট করেছে, পরে আমি এসে এখানে মেলা করতাম। এখন বাচ্চাটা আমার মেয়েটা ছোট বিধায় এখন আর কি ওইভাবে মেলা করি না, বাট খুলনাতে আমি মেলার অ্যারেঞ্জ করি এবং কালচারের অনেক প্রোগ্রামে, যেমন আপনারা আমাদেরকে ইনভাইট করেছেন আমি চলে এসেছি। বাহ, চমৎকার। আরো শুনবো অবশ্যই। জোহরা আপুর কাছে আসি। জোহরা আপু, ইনা ফ্যাশন হাউস কবে শুরু করলেন? আমার জার্নিটা তো অনেক আগের। হ্যাঁ, অনেক আগের মানে 10 বছরেরও আগে? না না, অনেক। আমি 97-এ ইনা ফ্যাশন হাউস শুরু করি। বাহ। হ্যাঁ, আমার ছোটবেলা থেকে আমি সবসময় কিছু একটা করব, বিজনেস করব, এই ধরনের একটা চিন্তা ভাবনা, নিজের স্বাবলম্বী হব সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল। তবে ফ্যামিলিগতভাবে আমরা সবাই, আমার বাবা চাচা সব কিন্তু ব্যবসায়ী। সেই অনুযায়ী আমি সবসময় এটা নিয়ে খুব ইন্টারেস্ট ছিলাম। একটা সময় আমার হাজব্যান্ড, আমার পিড়াপিড়িতে আমার হাজব্যান্ডও আমাকে খুব সাপোর্ট করলো। সাপোর্ট করার পরে আমি ইনা ফ্যাশন শুরু করি। ইনা ফ্যাশন না, তখন আমি করেছিলাম যে কান্ট্রি ক্রাফট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কান্ট্রি ক্রাফট শুরু করেছি। আমার বরাবরই আমার জার্নিটা ছিল যে আমি কুমিল্লার থেকে আদি প্রোডাক্ট নিয়ে আসতাম, সেটা সেল করে আমি সুন্দর একটা করেছিলাম, বেশ সাড়া পেয়েছি 97-এ। আচ্ছা। তারপর খুব ভালোভাবে চলতেছিল, হঠাৎ আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে যায় এবং আমার সেই মানে যেইভাবে আমি আগাচ্ছিলাম সেটা আমি স্টপ করে দিই এবং আমার হাজব্যান্ড 2000 সালে মারা যায়। হ্যাঁ, মারা যাওয়ার পরে তখন আমি তো বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা, ওদেরকে নিয়ে কি করব, কোন দিকে যাব, আবার এখান দিয়ে বিজনেস করার খুব ইচ্ছা, না করে উপায় নাই, আবার এখন কুমিল্লাতেও যাওয়া যাচ্ছে না। তখন আমি কি করলাম, আমার নিজের বাড়ির মধ্যে আমি 2টা রুমের মধ্যে আমি ব্লক প্রিন্টের কাজ শুরু করি। করতে গেলেও তো আরও অনেক ঝামেলা, যে করলে তো হলো না, বিক্রি করতে হবে, কি করতে হবে। আমার প্রোডাকশন হাউস থেকে আমি তখন বিভিন্ন ডিজাইনের উপরে কাজ করতেছি, ব্লকের উপরে। তারপর দেখলাম যে আমি কোনোখানে পাচ্ছি না, পরে আমি বিভিন্ন দোকান মার্কেটগুলোতে গেলাম, নিজে পরিশ্রম করে করে সব জায়গায় যাওয়ার পরে কিছু কিছু ছোটোখাটো অর্ডার পাচ্ছি। এর মধ্যে আমি বড় বড় কোম্পানিগুলোর সাথে, বিভিন্ন বড় বড় আপনার প্রোডাকশনের সাথে আমি কাজ করছি। আমার কাজগুলা আমি প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি, আমি সাপ্লায়ার, হ্যাঁ, আর আমি হোলসেলার। তাহলে তো এখন আপনার বিজনেস আস্তে আস্তে অনেক বেশি বিস্তৃত হয়ে গেছে। অনেক বেশি, একদম যে বিস্তৃত হয়েছে তা না। আমি তো সিঙ্গেল মাদার, হ্যাঁ, যার জন্য আমি আমার বাচ্চাদের যখন পড়াশোনার চাপ থাকে তখন আমি মোটামুটি এগুলো বন্ধ করে রাখি। হ্যাঁ, তখন আবার শুরু করি, আবার চলাফেরা করি, মাঝখানে একটু মানে আপ ডাউনের মধ্যে, কারণ আমার তো দুটাকে চালাতে হবে। আমার বাচ্চাদেরকেও যেমন আমি দাঁড় করাতে হবে, আমার প্রতিষ্ঠানকেও দাঁড় করাতে হবে। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, সবাইকে আপনি সময় দিতে পারবেন। এখন আমি না কাজ জানি সেহেতু আমি কাজ করতে ভালোবাসি, আমার সময়টা পার হচ্ছে। এখন যেহেতু আমি রিটায়ার করার সময় হয়েছে, কিন্তু আমি করি নাই, কারণ আমার অনেক কাজ, আমি সারাদিন সময় পাই না। আমার কাজ করতে খুব ভালো লাগে, আর ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে। যারা কাজের আসলে মানুষ তারা কিন্তু খুব সহজে কাজ ছাড়া থাকতে পারে না। আমার মনে হয় কি মেয়েদের কিন্তু কাজটা শিখে নিলে এই সময়, একটা সময় বাচ্চারা যখন বড় হয়ে যায় বা নিজে যখন একা সময় পার করে, তখন কিন্তু একটা সময় এসে যায় যে না আমার কাজটা কিন্তু খুব ভালো লাগে। এই সময় আমি কিন্তু এখন একদমই একা না, আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি। এটা আমার জন্য খুব ভালো একটা সাইড। আমার বাচ্চারাও বড় হয়ে গেছে, ওরাও ওদের মতো করে আছে, আলহামদুলিল্লাহ আমিও আমার মতো করে আছি আসলে। এবং আজকের দিনে যেহেতু বিষয়টাই এমন যে হেরে গেলে চলবে না, তা আমার মনে হয় যে আপনাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনসের যে সিস্টেমটা, সেটার পরেও যে আপনারা হেরে যাননি, তারপরে আপনারা সামনের দিনে আরো এগিয়ে গেছেন। ওই কথাটাই মাঝখানে বলতে হয় যে আমার যখন হাজবেন্ড মারা যায়, হ্যাঁ, তখন কিন্তু আমি একদম চুপসাই গেছি, কি করব, কোন দিকে যাব, কি করব। যদিও আমার ফ্যামিলি মেম্বার সবাই আছে, কিন্তু তারপরও আমার একটা তো ভীষণ একটা চাপের মধ্যে ছিলাম।
ভিতরে আর আমার ফ্যামিলি খুব রক্ষণশীল এবং কেউ কিন্তু বিজনেস করে না, এবং মেয়ে মানুষ করবে। আমরা মেয়েরা, আমার বাবার কথা হলো যে কেন তুই বাইরে যাবি, হ্যাঁ, কিন্তু আমি যাচ্ছি, আমি গিয়েছি, হ্যাঁ, এবং আমি জানি যে একটা কেন কথা যে হেরে যাব না একেবারে, এবং আমি বুঝতে পারি যে রক্ষণশীল পরিবারে বাবারা কিংবা মায়েরা যদি আমাদেরকে বাইরে যেতে নিষেধ করে, কেন নিষেধ করে সেটা আমি বুঝি। কারণ মেয়েরা আমাদের সমাজে এখনো, আমি বলবো যে আমার বাবার জন্য আমি ভীষণ রেসপেক্টফুল একটা জায়গাতে বিলং করি, এবং বাবা ভাবে যে ও কোথায় রোদে গরমে বাইরে ঘুরে বেড়াবে, সেই ভাবনা থেকেই হয়তো বাবারা ওই প্রোটেক্টিভ ব্যাপারটা চলে আসে। কিন্তু আমরা যে এটা ছাড়িয়ে বাবার ছায়া থেকে বেরিয়ে যখন আমাদের আসলেই করতে হবে সত্যিকার অর্থে, তখন যে আমরা করতে পারবো সেটা আসলে করে দেখাতে হয় যে না বাবা আমি টাফ হয়েছে এখন আগের থেকে, প্রুফ করতে হয়। এটা প্রুফ করলে কিন্তু তখন বাবারাই সবচেয়ে বেশি প্রাউড ফিল করে। একদম, কিন্তু শুরুতে ওই মেয়েটা তো ছোট থেকে সে বড় হয়েছে ওই জায়গা থেকে প্যাম্পারিং এর জায়গা থেকে বাবাদের একটা বাধা থাকে। মানে আমাদের যখন হাজবেন্ড, হয়তো আমার হাজবেন্ড মারা গেছে কিন্তু সলভেন্সি কমে নাই, হ্যাঁ, তখন বলবে যে তুমি কিসের জন্য যাবা, কেন দরকার, এটা একটা মানে একটা ডিস্টার্বিং পয়েন্ট। সবাই ভাবে যে টাকার জন্য কাজ করছে, টাকার জন্য কাজ করতেছি, তোমার কিসের টাকার, কিসের অভাব, হ্যাঁ কিসের অভাব। তারপর তো আশেপাশে থেকে তো মেম্বাররা বলবে যে ও শুধু শুধু বাইরে যায়, শুধু শুধু টাকা নষ্ট করে। একদমই তাই। আসলে আমরা মেয়েরা একটু সিকিউরিটির ভিতরে বড় হই, তো যে কারণে যখন আমরা একটু বাইরে চলাফেরা করি তখন ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার, বিশেষ করে বাবা মা, তারা চিন্তা করে হলো কি এ হয়তো পারবে না, একে দিয়ে সম্ভব না। এবং সামাজিক প্রেক্ষাপটের কথা, আমাদের আশেপাশে নিরাপত্তার যে পেছনের যত ঘটনা আছে, কত প্রোটেক্টিভ থাকার পরেও দেশে কিন্তু নানান রকম ঘটনা ঘটে। তো বাবা মারা আসলে কখনোই চান না যে আমার সন্তান সিকিউরিটির বিষয়টা তারা আসলে একটু ইনসিকিউরিটির ভিতরে থাকে, এই কারণে কিন্তু মেয়েরা আজকাল পিছিয়ে নেই না। মেয়েরাই আমাদের সময়, আমি বলবো আমি একটু পিছনে, আপনাদের সবার চেয়ে আমি একটু সিনিয়র, হ্যাঁ, আমাদের সময় কিন্তু বিজনেস করাটা এত সোজা ছিল না। এখন যেরকম অনলাইনে যে জিনিসটা হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্ম অনেক ভালো হচ্ছে, কারণ আপনি একটা জিনিস সেল করতেছেন, সাথে সাথে টাকা পাচ্ছেন। আমরা কিন্তু পাইনি, সেখানেও কিন্তু আমি হেরে গিয়েছি, কিন্তু আমি হেরে গেলে চলবে না এই কথাটাই মনে করে আমি জোর করে এসে মানে নিজেকে তৈরি করছি। যেমন ধরেন আমি একটা কারোর থেকে টাকা পাবো, হ্যাঁ, সে আমার টাকা দিচ্ছে না, আমাকে ঘুরাচ্ছে তো ঘুরাচ্ছে, মেয়ে বলে আরেকটু বেশি ঘুরাচ্ছে, মেয়ে মানুষ বলে আরেকটু বেশি কিছু বলতে পারছে না, আমি তাহলে কি করব? আমি তো বারবার যেতে পারতেছি না। ছেলেরা যেমন ধরেন ঘুরতে গেল, টাকা একটা টাকা দিয়ে গেল, আমি তো সেটা পারতেছি না। হ্যাঁ, এখানে কিন্তু আমার অনেক একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। পরে আমি দেখলাম যে না, এদের থেকে আমাকে বের হয়ে আসতে হবে। তাহলে কার কাছে যাব? গেলাম বড় বড় প্রতিষ্ঠানগুলো, ওরা কিন্তু আমাকে অনেক বড় বড় আইটেম দিচ্ছে যে আপনি 100 পিস 200, 500, 1000 পিস করেন, সেটা আমি খুব ভালো করে করতেছি। কিন্তু এরাও কি করতেছে, এরাও টাকা ঘুরাচ্ছে। আমার কিন্তু স্টাফদের স্যালারি কিন্তু দিতে হবে, আমরা সবাই বিল, হ্যাঁ বিল সবকিছু আমাদের মেইনটেইন করতে চাই। আমার তো এখান দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো ওইখান থেকে টাকা পাচ্ছি না। পরবর্তীতে দেখি যে না, ওই যে একটা কথা, হেরে গেলে চলবে না। তারপর এরপরেও কাজ রানিং করেছেন। তখন চিন্তা করলাম যে না, বড়দের কাছে কাজগুলো একটা সুবিধা হয় কি, ওরা অন্তত টাকাটা মার যাবে না। আর অন্যদেরটা দেখা গেল আমি যেতে যেতে ওরা দোকান উঠাই দিচ্ছে। হ্যাঁ, মানে ব্যবসাটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, তো স্টেবিলিটিটা, সিকিউরিটিটা পেয়েছেন, এটা কিন্তু অনেক বেশি। জি জি, অনেক ধন্যবাদ। আমরা আবার একটু লায়লা আপুর কাছে আসি। লায়লা আপুকে জিজ্ঞেস করি, খতে খাঁটিতে কি কি আছে? খতে খাঁটি বেসিক্যালি হচ্ছে, আমি বলেছি আমার দ্বিতীয় সন্তানের জন্মের সময় শুরু, ও যখন ওয়েনিং পিরিয়ড শুরু হলো, ও যখন বাড়তি খাওয়া শুরু করলো, তখন ওর খাবার অ্যারেঞ্জ করতে গিয়ে আমি দেখলাম যে আসলেই আমি আর আমার জব কন্টিনিউ করতে পারছি না, আমার কোচিংটা কন্টিনিউ করতে পারছি না। ও কি খাবে, কতটুকু খাবে, এটা রেডি করো, প্রসেস করো। ওই মুহূর্তে আমার মাথায় ভাবনা আসলো, আমি দেখছি যে অনলাইনে বিভিন্ন পেজ আছে, তাদের প্রাইসটা অনেক হাই। এটা একটা মিডল ক্লাস ফ্যামিলি, 1জন 2জন পারবে, কিন্তু সবাই পারবে না। তো তখন ওই ভাবনা থেকে আমি খাবারগুলো রেডি করা শুরু করি, বিভিন্ন কোর্স করি, আমার ফুডগুলো আমি নিউট্রিশনিস্টদের কাছে পাঠাই, ওনাদের সাজেশন নিয়ে কাজটা বড় করতে থাকি। বড় করতে যখন আমি শুরু করলাম, তখন যেটা হলো যে বাবু আম খাবে, সবার বাসাতে তো আর গাছ নাই, তাহলে আমার বাচ্চা যে
কেমিক্যাল যুক্ত ফলটা খাচ্ছে, তো ঠিক আছে আমি হয়তো একটা দুইটা গাছ কিনছি, তো ওইটা হয়তো বা আমার সার্কেলে ফেসবুক পেজে আমি, আপু যেমন বলছে যে পেজ মেনটেন করতে পারি না, আমার প্রথম পেজটা আমার প্রায় 48,000 মেম্বার, 52,000 মেম্বারের পেজটা, ওই যে আপু বললেন হেরে গেলে চলবে না, আমার পেজটা ভ্যানিশ করে দেয়া হয়েছে, আমার আগের আইডিটা ভ্যানিশ করে দেয়া হয়েছে শত্রুতামূলক। তো এই যে ওই মোমেন্টগুলোতে আমি তখন আস্তে আস্তে গ্রো করছি, তখন আমি হয়তো ম্যাঙ্গোটা অ্যাড করেছি যে আমার বাচ্চা খাবে, দেন পেজের সবাই চাচ্ছে, এভাবে করতে করতে এখন প্রায় আমার 200+ প্রোডাক্ট, সব ধরনের বেবি ফুড, ডায়েট ফুড, আপনার টিয়া, ঘি, মধু থেকে শুরু করে সব রকম বাদাম, জাফরান, মানে স্বাস্থ্যকর খাবার সব কিছু। বাচ্চারা যখন স্কুলে আবার কোভিডের পরে শুরু করলো, ওদের টিফিন দেখে ফ্রেন্ডরা, বড় ছেলের টিফিন বক্স ফ্রেন্ডরা নিয়ে চলে যায়, 7-8 জনের টিফিন দিয়েও শেষ করতে পারি না। পরে ওরা বলেছে ঠিক আছে আন্টিকে বল আমাদের জন্য বক্স প্যাকেজ সিস্টেম করে দিতে, দেন আমি কিছু ফ্রোজেন ফুড অ্যাড করি। এভাবে করতে করতে এখন খতে খাঁটিতে আমার প্রায় 200+ প্রোডাক্ট। আর আমি একটা গ্রুপের মাধ্যমে কাজ শুরু করেছিলাম, ওখানেও আমি একটু বৈষম্যের শিকার হই, তখন আমি খতে খাঁটি পরিবার নামে আমি একটা বিজনেস গ্রুপ খুলি আমার নিজের বিজনেসের জন্য। তো ওই গ্রুপের অ্যাডমিন যখন গ্রুপটা বন্ধ করে দেন, তখন আমার সাথে যারা সমসাময়িক উদ্যোক্তা ছিলেন সবাই, মানে আমরা প্রায় 10-15 হাজার মানুষ, একদম যেহেতু আমাদের মার্কেটটা ধরেন বন্ধ হয়ে গেছে, আমাদের সব ছিল, মার্কেট বন্ধ হয়ে গেছে, কি একটা অবস্থা। তো তখন আমার গ্রুপটাই, তখন আমি বলি যে ওকে ফাইন, আসো আমরা সবাই এখানে কাজ করি। তো খতে খাঁটি পরিবার নামে আমার একটা গ্রুপ আছে, এখানে বেশ কিছু অর্গানিক নিয়ে কাজ করেন এমন অনেক নারীরা আছে। ওখানে আমাদের 25,000 মেম্বার, 37,000 ভিজিটর্স আছেন, এবং আমাদের অনলাইন অফলাইন যে বিভিন্ন ইভেন্টগুলো হয়, ওখানে দেখা যাচ্ছে যে আমার বাসায় যেমন গত ডিসেম্বরে আমরা একটা পৌষ পার্বণ নামে আমরা একটা মেলা করেছিলাম, সারাদিনের একটা ডে লং প্যাকেজ। তো আমার যে পেজের আমি জামদানিটা পরে আছি, যে অর্নামেন্টস পরে আছি, সব কিন্তু আমার গ্রুপের, সব আমার টোটাল গহনা সব কিছু। এবং আমরা ওখানে আমাদের একটা বড় একটা কমিউনিটি, একজন আর একজনকে, কেউ হেরে যাচ্ছে, কারো ডেলিভারি ম্যান চলে যাচ্ছে, আই দাঁড়াও আমারটা দিচ্ছি আমি, কারো এই একটা সমস্যা হয়েছে, ওকে ফাইন থামো আমি দেখছি এটা কিভাবে করা যায়। এই যে হার না মানা কতগুলো নারীদেরকে নিয়ে খতে খাঁটি আর খতে খাঁটি পরিবারের কর্ণধার হিসেবে কাজ করে যাচ্ছি। চমৎকার, এই বিষয়ে আরো শুনবো, বাকিদের কাছেও আসবো, তবে একটু বিরতির সময় হয়ে গেছে। একটা বিরতি থেকে এসে আরো অনেক আড্ডা হবে, আপনারা ওই ফাঁকে জমে চলে আসুন, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। অনেক ভালো দিন যায় এবং ভালো দিনের পরে কিন্তু খারাপ দিনও আসে। জীবনে যদি একেবারেই খারাপ মুহূর্ত না আসতো, তাহলে কি আপনি বুঝতেন যে এটা আমার ভালো সময়? আমার মনে হয় যে ভালো সময়কে যাতে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, সেজন্য খারাপ কিছু দিন আসে, এবং সেই দিনগুলোতে যখন আমরা উঠে দাঁড়াই, খারাপ সময়টাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাই, সেই সময় একটা মানুষ আমরা আরেকটু বেশি ইভলভ করি, অর্থাৎ আগের থেকে আরেকটু শক্তিশালী হয়ে উঠি। তো এই খারাপ সময়টা আমি সবসময় ভালোভাবে নেওয়ার চেষ্টা করি, কারণ একটা চ্যালেঞ্জ না আসলে কখনোই আপনি জানেন না যে আপনি কোন জিনিসটাতে পারদর্শী এবং কোন চ্যালেঞ্জটাকে কাটানোর শক্তি আপনার আছে। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি নেক্সাস টেলিভিশনের আড্ডায়, লেডিস ক্লাবের আড্ডায়, এবং আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন জুমের মাধ্যমে। আমাদের এই আয়োজন সম্প্রচারিত হচ্ছে আপনার টেলিভিশনে তো বটেই, সাথে ফেসবুক পেজ আছে আমাদের নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইল, দুটো জায়গাতেই সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের এই আয়োজন, যেখানে মন্তব্য বাক্সে আমাদের ছেলে বন্ধুরা, পুরুষ বন্ধুরা এবং নারী বন্ধুরা নির্বিশেষে সবাই সেখানে মন্তব্য করতে পারেন। তবে জুমের আড্ডায় শুধুমাত্র নারী বন্ধুদেরকে আশা করছি, এবং তারা আমাদেরকে ফলো করে চলে আসবেন 6টা থেকে 7টার এই 1 ঘন্টার আড্ডায়। আমরা লায়লা আপুর সাথে কথা বলছিলাম, আমি একটু রুকসানা আপুর কাছে আসতে চাই। ওই যে একটা টার্নিং পয়েন্ট মানুষের, যে এই ধাক্কাটা না খেলে জানতামই না যে আমার দ্বারা এত কিছু সম্ভব, সেই ধাক্কাটা নিয়ে জানতে চাই। আসলে জীবনে উত্থান পতন থাকবেই আপা, আর ধাক্কা না খেলে মানুষ পথ চেনে না। আমাদের বিশেষ করে আমাকে যত মানুষ আটকাতে চেয়েছে, আমি সাময়িক স্থগিত ছিলাম, কিন্তু আমি ওইখান থেকে টার্ন ওভার হয়ে যাই, মানে এটা স্থগিত, থেমে যায়, আন্ডার কনস্ট্রাকশন। আমি চুপ করে থাকি, আমাকে অনেকেই, কারণ একটা কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবেই। সো ওইখানে যে আমি স্টপ হয়ে যাব, আমার যদি দোষ না থাকে আমি তো স্টপ হব না। আর আমি যে তার সাথে বার্গেনিংয়ে যাব, দরকার নেই। বার্গেনিং করলে বার্গেনিং বাড়বে, বার্গেনিং না করলে সেও বুঝবে যে সে আমাকে অন্যায়ভাবে হলে গিয়ে প্রেশার ক্রিয়েট করছে। সেই কারণে আমাকে অনেকেই অনেকভাবে এখনও স্টিল নাও এখনও আটকানোর চেষ্টা করে, কিন্তু আমি নিজে আত্মবিশ্বাস নিয়ে যে না, আমি হারি
কিন্তু আমি ভেঙে যাব কিন্তু মচকাবো না। মচকানো জিনিসটা হচ্ছে এক রকমের, যে আমি মচকে গেছি আমি আর উঠে দাঁড়াতে পারবো না, কিন্তু আমি যদি না মচকাই তাহলে আমি ভেঙে যদি গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় তাহলে তো আমি উঠে দাঁড়াতে পারবো। সো আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে এরকম যে আমাকে থামানোর চেষ্টা করা হয়েছে। যেহেতু আমি একটা অ্যারেঞ্জার, আমি খুলনা শহরে 5টা মেলা করেছি, উইন্টার ফেস্টিভ্যাল নামে 2টা সিজন চলে গেছে, এছাড়াও আরও 3টা করেছি। আর আমি তো খুলনার মানে ঢাকায় এসেও করেছি, খুলনায় করেছি। আমার ইন টোটাল আপনার 53টা মেলা করার অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতা থেকে আমার অনেক বন্ধু হয়েছে, শত্রুও হয়েছে, বন্ধুও হয়েছে। কিন্তু শত্রুদের কাছ থেকে আমি বেশি শিক্ষা নিই। বন্ধুরা সবসময় পাশেই থাকে, শত্রুরা পিছনে বসে আঘাত করে। আর এবং বন্ধুর মধ্যে শত্রুকে সেটাও দেখা যায়, তাই না? এই সময়টাতে আপনার একটা সিম্পল কথা যখন সাধারণভাবে বলার থেকে অসাধারণভাবে উপস্থাপন করা হয় তখন বোঝা যায় যে তুমি আমার ফ্রেন্ড না অফ্রেন্ড। কিন্তু আমি কখনোই তাকে বুঝতে দিই না যে আপনারা আমাকে ইউটিলাইজ করছেন। এই জন্য আর কি আপু আমি হলো গিয়ে চেয়েছি যে এখনো চাই যে আমাকে আমি আটকালেই এই আটকানো থেকেই শিক্ষা নিতে পারবো এবং সামনে অগ্রসর হতে পারবো। বাহ, চমৎকার। এবার একটু আসি আবার জহুরা আপুর কাছে। জহুরা আপু, আমি ওই স্ট্রাগলটা নিয়েই জানতে চাই। প্রতিবন্ধকতা না আসলে কখনোই বোঝা যায় না যে আমি আসলে কত কিছু কাটিয়ে উঠতে পারি। সেই প্রতিবন্ধকতার মূল জায়গাটা আমি জানি যে ভাইয়া যখন চলে গেছেন তারপরে একলা একজন মানুষ সন্তানকে বড় করছেন, আবার ব্যবসাটাও আপনাকে করতে হবে কারণ অর্থনৈতিকভাবেও আপনি নিজেকে নিজের দ্বারা স্বাবলম্বী দেখতে চান। তো আমি জানতে চাই যে কোনটা আসলে আপনার সেই সময় মনে হচ্ছে যে এটা আমার সবথেকে বড় প্রতিবন্ধকতা, কি করব আমি বুঝতে পারছিলেন না? এই সময়টা কখন ছিল? না, এই সময়টা তো আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে শুরু হলো। আর সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমার সাপোর্টগুলা তারা এত বেশি সাপোর্ট দিয়ে ফেলতেছে আমাকে, হ্যাঁ, যে ওটাই আমার জন্য একটা বড় সাফোকেটিং হয়ে যাচ্ছে, ওভার প্রোটেকশন হয়ে যাচ্ছে। এত বেশি সাপোর্ট। আমি কোথাও গেলে আমার ভাইরা ফোন করবে, আপা কোথায়, কি করতেছেন, কেন যাচ্ছেন, কিসে যাচ্ছেন, এই একটা অবস্থার মধ্যে ছিলাম। তবে হ্যাঁ, আমার ছেলে মেয়েরা আমাকে খুব বেশি সাপোর্ট করেছে। এই আমার মনে হয় কি একটা পর্যায়ে ছেলে মেয়ে মনে হয় মায়ের খুব কাছাকাছি হয়ে যায়। আমার ছেলে মেয়ে আমাকে এত বেশি সাপোর্ট করেছে, আমার মেয়েরা তো করেছে, আমার ছেলে আমাকে এত বেশি সাপোর্ট করে, হ্যাঁ, ইভেন আমার কি বলবো, আমার মেয়ের জামাইরা আমাকে সাপোর্ট করে। আমার বড় মেয়ের জামাই একটা কথা বলে যে মা লস করুক কিছু বলু না, এটাও মার একটা ওষুধ। মা যা করে করুক। আমি অবাক হয়ে যাই, আমি কিন্তু একটা কিছু নিয়ে থাকি না, আমি বরাবরই হলো কি খুব মানে কিছু না কিছু আমাকে করতে হয়। একদম কিছু না করলে আমি এখন সেলাই শিখতেছি, কিছু না করলে আমি আমার প্রথম লাইফ থেকে আমি কিন্তু প্রচুর কাজ শিখছি। আমি নিজেকে তৈরি করার জন্য, আমি একটা ব্যবসায়ী হওয়ার জন্য আমি প্রচুর কাজ শিখছি। কিন্তু আমি এখনও শিখে যাচ্ছি। আমি এখনও কিন্তু কোনো একটা এডিটিংয়ের কাজ আসলো, আমি সেখানেও কিন্তু ভর্তি হয়ে গেছে। আমার যারা আছে তারা কিন্তু অনেকে মোবাইল ঠিক মতো চালাইতে পারে না, হ্যাঁ, এরকমই, কিন্তু আমি কিন্তু মোটামুটি সব পারি। এগুলো কিন্তু আমার ছেলের উৎসতে, আমার ছেলে আমাকে যে এত সাপোর্ট করে এবং মেয়েরা এত সাপোর্ট করে। এবং বললাম না, মেয়ের জামাই আমাকে বলে কি যে মা যা করে করুক, কিন্তু এটা নিয়ে করে ওষুধ খরচটা তো বাঁচতেছে। একদমই তাই, কারণ চুপ করে বসে থাকলে আসলে ডিপ্রেশন থেকে কত রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারতো। হ্যাঁ, আমার প্রতিবন্ধকতা মানে পদে পদে ছিল, কারণ একদম বাচ্চারা ছোট। আপনি মনে করেন যে আমি প্রথম আমি যে ধাক্কাটা খাই সেই ঘটনাটা বলি। আমি আমার খুব কাছে একজন মানুষ আমাকে বিদেশে মেলা করবে, তখন কিন্তু দেশে এত মেলার ছিল না, বিদেশে মেলা করবে, আমার থেকে অনেক প্রোডাক্ট নিল, আমাকে লিস্ট করে 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 প্রচুর অনেক বড় একটা লটের আমাকে মেলা। আমি খুশি খুব, আমি সব কিছু করে টরে দিলাম, ওনারা কিউসি করে আমার সব কিছু ওকে হলো। আমি তো ভাবছি আমার জিনিসটা চলে গেছে। আমাকে তার 4-5 দিন পরে ফোন দিল, বল যে এখানে আসো, তোমার সাথে কথা আছে। বলে যে আমাদের তো জায়গা হচ্ছে না, আমরা তোমার জিনিস নিতে পারবো না। আমার যে এমন না যে কোনো একটা দোকান আসছে, কোনো একটা আমার এরকম কিছু ছিল না। আমি অবাক হয়ে গেলাম যে আমি কি করব। ওই যে বললেন না, কিছুই বললি নাই, চুপ করে চলে আসলাম। বাসায় এসে কি করব আমার সবসময় মাথায় বুদ্ধির কাজ করে। তখন আমার ওগুলো ছিল ব্লাউজ, পেটিকোট,
ওই যে একসময় যে মখমলের ব্লাউজ ছিল না, হ্যাঁ এগুলা, হ্যাঁ আমি তখন কি করলাম, আমি আমার এলাকার কিছু মহিলাদেরকে ডাকলাম, বললাম যে তোমাদের কোনো টাকা লাগবে না, তোমরা আমার জিনিসগুলো বিক্রি করো, আমার সেলার হিসাবে কাজ করে সেলার হিসেবে কাজ করো। আমি তখনই কিন্তু এই কাজটা করছি, সেলার হিসেবে কাজ করো আর আমি তোমাদেরকে ফলো করতেছি, তোমরা কি করবা না করবা, হ্যাঁ সেই অনুযায়ী আমি কাজ করছি। কিন্তু এটাতে আমি যে কি পরিমাণ লস খাইছি, কি পরিমাণ বাসার থেকে কথা শুনতে হয়েছে যে সবারটা নিল আমারটা নিল না কেন, আমি কি জবাব দিব, আমারটা কেন নিল না। ইন্টারাপশন আপু, হ্যাঁ। আপনি যে বললেন লস খেয়েছেন আপনি, আমি বলবো ওখানে যদি আপনার প্রোডাক্টটা চলে যেত তাহলে কিন্তু ওই একজনের সাথে আপনার কাজ হতো যে কিনা আপনার চাইতে আরো স্টেবল, কিন্তু আপনি দেখেন সৃষ্টিকর্তা এই একটা ক্ষতি আমরা সবাই দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা ক্ষতি, কিন্তু এই যে যাদেরকে আপনি ডেকে বললেন যে তোমাদের কোনো টাকা লাগবে না তোমরা সেল করো, এই যে তারা প্রফিট করছে, এই যে প্রোডাক্টটা সেল করছে, এই যে এতগুলো মেয়ে দাঁড়িয়ে গেল, আপনি নেক্সট কখনো ইন্টারভিউ বা কোনো প্রথাও আপনি বলবেন যে এটা কি অ্যাকচুয়ালি লস, এটা আপনি অনেক বড় একটা অর্জন। হ্যাঁ আপু, ওই যে মহিলাদের সাথে যে আমার পরিচয়, ওই যে সম্পর্ক, ওরা কিন্তু আমার সাথে এখনো কানেক্টেড, কারণ আপনি তাদেরকে সাপোর্ট করেছিলেন। যারা আমাকে অর্ডার দিয়েছে তাদের সাথে কিন্তু আমি কোনো কানেক্টেড না। এটা আমাকে কিন্তু অনেক বেশি যে আল্লাহ আমি তখন কিভাবে পারলাম, আমি এখন বুঝি যে আসলে আমি তখন কিভাবে পারলাম, আসলে পারতে হয়, হ্যাঁ আর না পেরে কোথায় যাবেন, সেটাই, হ্যাঁ আপনাকে যেতেই হবে, একটা জায়গায় পৌঁছাইতেই হবে। আর আপনার চারপাশে যখন আপনার হাত পা বাঁধা, আপনি যুদ্ধ করবেন, ঝগড়া করবেন, কি করবেন, কিছুই করতে পারবেন না। তার চেয়ে নিরিবিলি চুপচাপ থাকেন। আমি সবসময় নিরিবিলি থাকতে পছন্দ করি, আমি কারোর সাথে কথার উত্তর দেওয়া বা কথার পিছনে কথা বলা এটা বলা পছন্দ করি না, কিন্তু আমি কিন্তু কষ্ট পাই, আর আমি একটু ইমোশনাল মানুষ আমি খুব কষ্ট পাই, কিন্তু ওটা আমি অল্প কতক্ষণের জন্য, তারপর আমার ছেলেমেয়েরা যখন আসে আমি সব ঠিক হয়ে যায়। এইভাবে আল্লাহ আমাকে আজকে তাহলে এই যে দেখেন আপনার খারাপ ইমোশনাল যে সময়গুলো আছে, তারপরে ছেলে মেয়েগুলো আছে যারা আপনার শক্তি হিসেবে কাজ করে, এটা কিন্তু আমার কাছে চমৎকার একটা ব্লেসিং মনে হয় জীবনের। এবং ছেলে মেয়েরা কখন যেন বাবা মার গার্ডিয়ান হয়ে যায়, তাই না? এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা সবচেয়ে বড় জিনিস কি জানেন, ছেলে মেয়েদেরকে সেভাবে মানুষ করতে হয় আমি মনে করি। হ্যাঁ আমি যে জিনিসটা করছি সেটাও আরেকটা জিনিস। আমার বললাম তো, আমার হাজবেন্ড কিন্তু অনেক ভালো একটা পজিশনে ছিল, সেখান থেকে কিন্তু আমরা অনেক ঝামেলাতে ছিলাম, কিন্তু আমাদের বন্ডিংটা, আমার ছেলে মেয়ের সাথে আমার বন্ডিংটা খুবই ভালো ছিল। এটা কিন্তু একটা মার জন্য, একটা পরিবারের জন্য খুব দরকার, হ্যাঁ অনেক গর্বের বিষয় যে বন্ডিংটা, অনেক ছেলে মেয়ের সাথে বন্ডিংটা অনেক বড় দরকার। আমি এখান থেকেই অনুপ্রেরণা পাই, এখান থেকেই আমি আবার ভাবি যে না আমি হেরে যাব, ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। চমৎকার, সুন্দর। আমরা একটু বিরতির সময়ও যেহেতু চলে এসেছি, আমরা একটা বিরতি থেকে এসে আপুদের কাছ থেকে অনেক কিছু শুনবো, তবে আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শুনতে চাই। দেখা যাবে যে আজকের দিনে আড্ডা হবে এবং আবার সেই পুরো সপ্তাহ ঘুরে শুক্রবার আসার অপেক্ষা, তাই চলে আসবেন অতি দ্রুততার সাথে। জুমের আড্ডায় সবার সাথে গল্প হবে। নিয়ে নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি। হেরে গেলে যেমন চলবে না, তেমনি কিন্তু জুমে না আসলেও চলবে না। অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, সেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দেবেন। ইতোমধ্যেই কিছু বন্ধুরা এসেছে, সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাবের আড্ডায়। আমরা ঠিক 7টা পর্যন্ত আড্ডা দেবো। 3জন বন্ধু স্টুডিওতে আছে, আবার এদিকে দেখেন 3জন বন্ধু স্ক্রিনে আমাদের জুমের বন্ধুরা চলে এসেছে। ওই দিকে সুরমা আপুকে মনে হচ্ছে অনেক বছর পর দেখছি, এদিকে নাজনীন আপুকে অনেক 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 আরও কিছু অনেক যুক্ত করে তত বছর পরে দেখছি। আর নাহিদা নেলি আপু আছেন আমাদের রেগুলার বন্ধু। সুরমা আপু, আপনাকে দিয়ে শুরু করি। হেরে গেলে চলবে না, একেবারেই চলবে না। জীবনে কখন হেরে যাচ্ছিলেন কিন্তু কেউ একজন আপনাকে বাঁচিয়ে নিল, নাকি নিজেই নিজেকে বাঁচালেন, সেটা একটু শুনি। সুরমা আপু, ছোট্ট করে শুনবো। আপু স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমি আপনি আমার কণ্ঠ শুনে আমাকে বলুন, মনে মনে আমাকে দেখে নিন। শুভ সন্ধ্যা সবাইকে, স্টুডিওর আপুদেরকে এবং জুমের আপুদের সবার শুভকামনা। হেরে গেলে চলবে না আপা, হেরে প্রতিবারই যাই, অনেক ভারী ভারী সমস্যা মাঝে মধ্যে এসে উপস্থিত হয়, সেগুলি নিজেই একা একাই সলিউশন করার চেষ্টা করি আর কি আপু, চেষ্টা করি করার জন্য, কিন্তু সবসময় ওভারকাম করা যায় না। মেয়েদের অনেক রকমের বাধা থাকে,
তো এগুলি অতিক্রম করে চলতে হচ্ছে আর কি, বয়সের ভারে এগুলি কিছু কিছু জিনিস আবার হয়েও যায়। যে আমি চেষ্টা করলেও অনেক সময় অনেক কাজ সাকসেস করতে পারি না, কিন্তু ওই যে বয়সের একটা অভিজ্ঞতার আলোকে হয়ে যাচ্ছে এইভাবে। আর পজিটিভ জিনিস খুব কমই থাকে মেয়েদের। আমার বেলায়ও এরকমই হয়েছে যে অনেক কমই পজিটিভ পেয়েছি, কিন্তু আমি ওভারকাম করছি আমার নিজের দ্বারা। আর বেশি ওভারকাম করতে পারছি আন্তরিকতার কারণে মানুষের। আমি যাদের সাথে মেলামেশা করতেছি বা করি, ওনাদের আন্তরিকতার কারণে আমি আমার কঠিন বাহ, সমস্যা অনেক সময় চমৎকার সহজে। চমৎকার সুরমা আপু, অনেক ধন্যবাদ। এবং আমরা খানিকটা কিছুক্ষণ পরে আবার জুমে চলে আসবো। আপনি দেখছিলেন যে আমরা অডিও কলে কথা বলছিলাম, তাই না? তো সেই অডিও ভার্সন থেকে ভিডিও ভার্সনে শিফট হতে আমাদেরকে খানিকটা সময় দেবেন। এবং সুরমা আপুকে অনেক 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 শুভেচ্ছা। এবং বয়সের ভার আর বলবেন না, আপনি এখনো সুইট 16 আছেন। মনটাকে সবসময় সুইট 16 রাখতে হবে, সেটাই হলো আমাদের গোল, যে মন কখনো 16 থেকে বাড়বে না, আর কাজ চলতে থাকবে, অভিজ্ঞতা বাড়তে থাকবে। আসি একটু রুকসানা আপুর কাছে। রুকসানা আপু, আপনার কাছে এসে জানতে চাই যে এখন দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্ট লাইন বেড়েছে আগের থেকে, এবং এখনকার ব্যবসায়িক পরিস্থিতি কি, এবং আপনি যদি চাকরি করতেন তাহলে কি এর থেকে ভালো থাকতেন কিনা? চাকরি করার কথাই আমি বলি, চাকরি করলে অবশ্যই আমি এর থেকে ভালো থাকতাম না, কারণ ব্যবসা স্বাধীন পেশা। আমার যখন ইচ্ছা হয় আমি তখন করি। আমি যখন প্রতিবন্ধকতা, ফ্যামিলি বা আদার্স প্রতিবন্ধকতায় পড়ি, আমি তখন ওটাকে স্টপ করে কারো কাছে হ্যান্ডেলিং করতে দিই। আর নিজের জিনিস, নিজের শখের জিনিস আপু কাউকে দিলে ওইটা সে পারফেক্টলি হ্যান্ডেলিং হয় না। সো সেই ক্ষেত্রে স্বাধীন পেশা হিসেবে আমি ব্যবসাকেই প্রথম থেকে, আমি বিজনেস লাইনেই পড়াশোনা করা, আমি বিবিএ কমপ্লিট করা মার্কেটিংয়ে। তো আমার ব্যবসায়িক লাইনেই যাওয়ার ইচ্ছা ছিল, এবং আল্লাহ এমনই একটা আমাকে কপাল দিয়েছে যে আমি কখনো কখনো দিই নাই, ইন্টারভিউ দিতে যাইনি, কখনো অ্যাপ্লাইও করি নাই, সরকারিও না প্রাইভেটও না। আমার মার্কেটিং লাইনে একটা শুধু জব হয়েছিল আপনার গ্রামীণের হেল্প লাইনে, মানে আপনার গ্রামীণ কাস্টমার কেয়ার, রাইট, কাস্টমার কেয়ারে। কিন্তু তখন দেখলাম যে আমার শিফটিং অনেক বড় হয়, সকাল 6টা থেকে হলো গিয়ে দুপুর পর্যন্ত, নয় হচ্ছে হলো গিয়ে সন্ধ্যা, অনেক রাত, মানে ওভার নাইট কাজ করতে হবে। তখন আমি আর ছেলেটার বয়স 4 বছর, আমি বললাম না, আমার দ্বারা সম্ভব না। এই কারণে আমার বিজনেস লাইনে এসে আমার স্বাধীন পেশা হিসাবে খুবই ভালো লাগে। আমি বিজনেসকে খুবই ভালোবাসি, আমার ব্যবসাকে আমি আত্মাটা, মানে আমার 2টা বাচ্চা যেমন, আমার বিজনেসটাও আমার তেমন বাচ্চা। আমার বিজনেসটা চাই আমি আরও পরিধি বাড়ুক, পরিসর হোক, আমার মাধ্যমে আরও 10টা সেলার তৈরি হোক, তারা রিসেলিং হয়ে কাজ করুক। এমনও আছে আপু যে আমাদের খুলনার মেয়েদের আমি নিজে টাকা দিয়ে বলেছি যে করো তুমি প্রফিট করে তারপরে তুমি আমাকে টাকাটা ব্যাক করো, যে সে মেলা করবে, হ্যাঁ কাজটা শুরু করবে, একটা ফেয়ার করবে বা একটা কাজ করবে, তার কাছে সেই পুঁজিটুকু নেই। আমি 5,000, 6,000, 8,000, 10,000, 20,000 টাকা দিয়েও বলেছি যে তুমি করো, করে তুমি সসম্মানকে আমাকে তুমি রিটার্ন দিও, আমাকে তোমার কোনো ইন্টারেস্টও দিতে হবে না। চমৎকার, দ্যাটস আ গ্রেট ওয়ার্ক আপু, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু নাজনীন আপুর কাছে আসি। আপু, অনেক 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 দিন পরে আপনাকে যেহেতু দেখছি, নাজনীন আপু আপনার কাছে আসি, এবং হেরে গেলে চলবে না এই বিষয়ে আপনার কাছে কিছু শুনি। ধন্যবাদ অহনা, আসলে অনেকদিন পরে আসলাম। হ্যাঁ, কথাটা আসলে যদিও অনেক শক্ত, কিন্তু সবার জীবনে মানে এটা মানে ওভারকাম করাটা কঠিন ব্যাপার। বর্তমানে আমি যে অবস্থার মধ্যে যাচ্ছি আর কি, মানে সম্পূর্ণ মানে আল্লাহ আমাকে যে অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে, তার মধ্যে থেকে যে আমি এখনো ভালো আছি সেটা কিন্তু মাথার মধ্যে আমার একটাই চিন্তা, সেটা আমাকে সুস্থ থাকতে হবে। আল্লাহ আমাকে যতক্ষণ হায়াত রাখছে আমাকে সুস্থ থাকতে হবে, আর সুস্থভাবে বাঁচতে হবে, খালি বাঁচতে হবে না, মানে সুস্থভাবে থাকতে হবে। তার জন্য যতটুকু ভালো থাকা যায় আর কি সেটা চেষ্টা করি, কারণ জীবন তো একটাই, হেরে গেলে চলবে না। যা হারিয়েছি আমি তা তো ফিরে পাবো না। আমার জীবনটা আমাকে যতটুকু পর্যন্ত নেওয়া যায়, আল্লাহ যতটুকু আমার হায়াত রাখছে, ওইটাই চিন্তা করে আমি এখনো ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি আর।
আপু আমাদেরও অনেক অনেক দোয়া থাকবে নাজিন আপু যে আপনি অনেক অনেক বেশি ভালো থাকেন এবং ভালো থাকতেই হবে। হেরে গেলে চলবে না, এই কথাটা আমরা যতভাবে সহজ করে বলি, আসলে হেরে না যাওয়াটা এটা একটা অনেক লম্বা প্রসেস, অনেক কঠিন কাজ। লং রানে দেখতে হয় যে আসলে হেরে গেলে চলছে কি চলছে না। আমরা চেষ্টা করব যে যাতে আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং আমরা নিজেদের জায়গা থেকে দোয়া করবো অবশ্যই আপনাদের জন্য। নাহিদা আপু আছেন, নাহিদা আপু আপনার কাছে আসি, হেরে গেলে চলবে না এই বিষয়ে শুনি। আসসালামু আলাইকুম আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে হেরে যাওয়া মানেই তো থেমে যাওয়া। আমাদের কিন্তু থেমে গেলে চলবে না, আমাদের চারপাশ থেকে অনেক বাধাও আসবে, পারিপার্শ্বিক অবস্থা হয়তো আমাদেরকে সবসময় সাপোর্ট করবে না, কিন্তু আমরা থেমে যাব না। থেমে গেলেই তো আমরা হেরে গেলাম। তো যতই বাধা আসুক আমাদের থামা যাবে না, চলতে হবে। জীবনের সাথে যুদ্ধ করে হলো আমাদের থেমে যাওয়া চলবে না, চলতেই হবে, এগিয়ে যেতে হবে। সবকিছু বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারলেই তবে আমরা দাঁড়াতে পারবো। বাহ চমৎকার নেলি আপু। মিষ্টি আপুর কাছে আসি, মিষ্টি আপু আপনার কাছে কিছু শুনি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা অহনা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আসলে হেরে গেলে কি চলে? আমরা তো প্রতিনিয়ত যে জিততে হবে তার কোনো মানেই নেই। আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি। আর হেরে গেলে চলবে না, হ্যাঁ কথাটা ঠিক। আবার হেরে গেলে মাঝে মধ্যে মেনে নিতেও হবে, কিচ্ছু করার নাই। সবকিছু উপর থেকে নির্দেশিত হয় এবং সেটা আমাদের মেনে নেওয়াটাই সবচেয়ে বড় সফলতা। এবং ধৈর্য ধরা, সবর করা, যেটা আল্লাহ রাসূল বলেছে, সেটা করলে নিশ্চয়ই এর ফল সুমিষ্ট অবশ্যই হবে। আর কথায় যেটা, হারলেও আমাদের সবর মেনে আবার সামনে এগিয়ে যেতে হবে, জীবনটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে। আর গানে গানে বলা যায়, হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হতমে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছি কে কবে, হার জিত চিরদিন থাকবে। ধন্যবাদ তোমাকে। হার জিত অবশ্যই থাকবে। চমৎকার একটা গান, আমি শুনতেই চাইতাম যে আপু একটা গান শুনিয়ে দেন, কিন্তু শুনিয়ে দিলেন, অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা একটু আবার স্টুডিওতে চলে আসি, এসে লায়লা আপুর কাছে শুনি যে আপু সামনের দিনে আসলে কি কি নিয়ে ভাবছেন, কি কি কাজের প্ল্যানিং আছে, যে আরো কিছু বিজনেস এক্সপ্যান্ড করা বা যে কমিউনিটিগুলো তৈরি করেছেন সেই কমিউনিটিগুলোকে কাজে লাগিয়ে সামনের দিনে কিছু করার পরিকল্পনা আছে কিনা? আপু আমাদের যে ডিসেম্বর আসছে সামনে, এখন তো অল্প শীত, আমার কাজটা হচ্ছে আমি আমার কমিউনিটিটাকে পুরোটাকে নিয়ে আমি মনে হয় যে করি যেটা, যে একা আসলে বড় হওয়া যায় না, একা ভালো থাকলে ভালো থাকা যায় না, সবাইকে নিয়ে ভালো থাকতে হয়, সবাইকে নিয়ে গ্রো করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার যেটা পরিকল্পনা, আমাদের যে নারী উদ্যোক্তারা আছেন খতে খাঁটি পরিবারের, ওনাদেরকে নিয়ে বিভিন্ন অনলাইন অফলাইন যত ধরনের ইভেন্ট করা যায়, ওনাদের বিজনেসগুলোকে যত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ায় সামনে আনানো যায়, ওনাদেরকে একটু ইন্সপায়ার করানো যায়। তারপরে আমি যেই কাজগুলো করি, দেখা যাচ্ছে যে আমার বাসার ঝাড়ু থেকে শুরু করে খাবার মশলা যা কিছু লাগছে, বেড কভার আমি চেষ্টা করি সবসময় আমার গ্রুপ থেকে কিনতে। সেটা যদি ভালো হয় আমি চেষ্টা করি সেটা আমার আইডিতে, আমার গ্রুপে তাদেরকে একটু সাপোর্ট করতে। দেখা যাচ্ছে যে ওখান থেকে ওনাদের আমার কমিউনিটি থেকে একটা ভালো সেল ওনাদের আসেন। তো এই কাজগুলোকেই আরো বড় পরিসরে করার ইচ্ছা আছে। রমজানের আগে যাদের প্রোডাক্ট অলরেডি রেডি করে ফেলেছেন তাদের কিছু লাইভ আমি কিন্তু নিজে উদ্যোক্তা, আমি এই ধরনের যারা এক্সপার্ট তাদের না, কিন্তু আমার কমিউনিটিকে জানানোর জন্য আমি বলেছি যে আমি গতবারও করে দিয়েছি অনেক পেজে, এটা বিনামূল্যে করে দিয়েছি, যে তোমাদের প্রোডাক্টগুলো আমার বাসায় পাঠাবা, জাস্ট এটুকুই তোমাদের খরচ, আবার নিয়ে যাবা, আমি লাইভ করে দিব। তো এইভাবে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে যে আমার গ্রুপের যারা আছেন, আমার সেলটা নিয়ে আমি এভাবে ভাবি না, কারণ বুস্ট করা বা আমার যে একটা স্ট্রং কমিউনিটি আছেন, আমার পেজ মডারেটররা আছেন, আমার প্রসেস আমারটা আমি গুছিয়ে ফেলেছি। তো এখন আমার মনে হয় যে যারা একটু আগানোর চেষ্টা করছে, হাত ধরার কেউ নাই, কেউ একটু সাপোর্ট দিলে, যাদের ভিতরে ওই পটেনশিয়ালটা আছে, যারা চেষ্টা করছে, পরিশ্রম করছে, সামনে আগাতে চাচ্ছে, তাদেরকে এই সাপোর্টগুলো করার চেষ্টা করছি। বাহ চমৎকার, এটাও বেশ একটা ভালো বিষয়। আমার এই কোভিডের সময় আমি যে কাজটা চেষ্টা করেছিলাম, যে আমি আসলে এই কাজটা করি না, তারপর আমার মনে হয়েছিল যে কোভিডের সময় অনেক ব্যবসায়ী কিন্তু বসে পড়েছে, তো সেই সময় আসলে তাদের সাথে কি করা যায়, এভাবে কোলাবোরেশন করে তখন এই কাজগুলো করে নিজেরও মানসিক একটা শান্তি এসেছে। প্রচন্ড শান্তি লাগে আপু। আমি যখন জামদানি লাইভ করছিলাম, আমি যেহেতু আমি এক্সপার্ট নই বা এটার আমার প্র্যাকটিস নাই, আমি হাঁপিয়ে গিয়েছি। পরে আমার ফ্যামিলি মেম্বার একজন বললেন যে
কি দরকার, মানে কেন আসলে কেন এটা করছো? তা বললাম যে মানে আজকে রাতে যে আমার একটা ঘুম হবে, এই যে আত্মতৃপ্তিটা নিয়ে আমি যাব না, টায়ার্ডের চাইতে যে আমার আত্মতৃপ্তিটা, যে মেয়েরা হচ্ছে অবলা, বাঙালি মেয়েরা হচ্ছে অবলা, এই জায়গাটাতে এখনো ধরে রেখেছে সমাজ। সেখানে আমি নিজে গ্রো করছি, আমার সাথে 10 জনকে আমি সাপোর্ট করার ক্যাপাসিটি তৈরি করে ফেলেছি। তো এই যে আমি কিছু করছি, যদি আমি চাকরি করতাম আমি ডিপেন্ডেন্ট ছিলাম, কিন্তু আমি 10 জনকে নিয়ে আগাচ্ছি, আমার কর্মীরা, আমার কাঁথার কর্মীরা, আমার কুমড়োবড়ির কর্মীরা, এই যে মানুষগুলো আমার উপরে আরো ভর করে তাদের কর্মসংস্থানটা, হয়তো আমারটা দিয়ে আমি যতটুকু করছি, সে হয়তো তার বাচ্চার স্কুলের ফিসটাও দিতে পারে, তার অসুস্থ বাবা মায়ের চিকিৎসাও করাতে পারে। তো এই যে সমাজে আমি একজন ছোট্ট একজন উদ্যোক্তা হয়ে যে কাজটা করতে পারছি, সমাজে আমি লেখাপড়া করেছি, সমাজের প্রতি যে আমার দায়বদ্ধতাটা, যেটা আমি কিছুটা হলেও করতে পারছি, এই আত্মতৃপ্তিটা আমি মনে করি যে একদম ডিভাইন একটা বিষয়। বাহ, বিরতি থেকে এসে জোহরা আপুর সাথেও গল্প করবো অবশ্যই, এবং বাকি আমাদের জুমের বন্ধুরা যারা এখনো আসতে বাকি আছেন তারাও চলে আসবেন। স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে, অথবা আপনারা যদি ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকেন, আমাদের ক্যাপশন থেকেও জুমের আইডি এবং পাসওয়ার্ড কালেক্ট করে আপনারা এসে আমাদের সাথে গল্প করতেই পারেন। আছে হাতে অল্প কিছু সময়, একদমই বেশি সময় নেই, তাই এই পর্যায়ে যদি আসতে চান এখনই সময় নিয়ে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। তবে একেবারে আজকের দিনের শেষবারের মতো নেক্সাস লেডিস ক্লাবের এই আড্ডা শনিবার যখন শেষ হয়ে যায় তখন আমার মন খারাপ আসলে বাড়তে থাকে, কারণ আবার সেই শুক্রবারের জন্য অপেক্ষা করা কিন্তু যেন তেন ব্যাপার নয়। এবং যেখানে লেডিস ক্লাব আসলে প্রতিদিনকার আড্ডা, সেখানে সপ্তাহান্তে আমরা চলে এসে অনেক আড্ডা দিতে চাই। একটুখানি সময় আছে, যারা চলে আসবেন তারা এখনও চলে আসতে পারেন। আমি একটু জহুরা আপুর সাথে কথা বলে জুমে চলে যাব। জহুরা আপু, আপনার সাথে একটু জানতে চাই যে সামনের দিনে আসলে কি কি প্ল্যানিং আছে, বা এমন কোনো কাজ আছে কিনা যেটা এখনো পূরণ হয়নি, আচ্ছা ঠিক আছে আমি আরো কিছু করতে চাই, সেরকম কি কি আছে? সামনের দিনের জন্য যে জিনিসটা সবচেয়ে আমার বেশি দরকার সেটা আমি করতে চাচ্ছি, কিছু কিছু শুরু করেছি। সেটা হলো যে এই যে আমার মতো যারা উইডো আছে, অল্প বয়সে যারা হাজব্যান্ডকে হারায়, তারা কিভাবে মানে কোনভাবে আগাইলে তারা ভালো করবে এবং কিভাবে নিজেকে দাঁড় করাবে, আমি এটা নিয়ে সবার সাথে এখন ডিসকাস করি। দেখা যাচ্ছে আমার দিনের মধ্যে অনেকের সাথে আমার এটা নিয়ে কথা হচ্ছে। আমি শুধু সবাইকে একটা মেসেজে দিতে চাই, নিজেকে এত ছোট করে না ভেবে, আবার নিজেকে বিশাল কিছু না ভেবে নিজের মতো করে নিজে চলা, এবং একটা সময় আল্লাহর তরফ থেকে তাকে একটা জায়গায় পৌঁছায় দিবে। হ্যাঁ, আমি এটুকু শুধু সবার কাছে বলতে চাই, এবং আমি নিজেও এটাকে নিয়ে থাকতে চাই। শুধু কোনো ব্যাপার নিয়ে হইচই হুলস্থুল না করে নিজেকে নিয়ে থাকা এবং একটা জায়গায় পৌঁছানোর জন্য আল্লাহ তাকে সহযোগিতা করবে। আমি শুধু সবাইকে এটাই বলতে চাই। আর সবার হাজব্যান্ডের জন্য দোয়া করা উচিত। আমি মনে করি প্রত্যেকটা আমাদের মেয়েদের এখন যে জিনিসটা হয় যে তারা হাজব্যান্ডের সাথে তারা ভালো সম্পর্ক বা এটা করতে চায় না, যে আমিও যে আমার হাজব্যান্ডও সে, এই জিনিসটা আমি মেয়েদেরকে বলবো না। একটা হাজব্যান্ড না থাকলে যে এটা মনে হয় আমার হাজব্যান্ড নাই, আমার কোনো সমস্যা হচ্ছে না, ভুল কথা। হাজব্যান্ড একটা অনেক বড় সাপোর্টার এবং অনেক বড় একটা বাসার একটা আনন্দ। এই জিনিসটা যার থাকবে না সে বুঝে। অতএব হাজবেন্ডের জন্য সবাই দোয়া করা উচিত, যার হাজবেন্ডের জন্য, এবং তার যত্ন করা উচিত একেবারে। এবং এই পারস্পরিক শ্রদ্ধা বোধটা আসলে ভীষণ দরকার, যে একটা মানুষ ছাড়াও আমি হয়তো চলতে পারি, হয়তো আমি স্বনির্ভর, হয়তো আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, আমার লাগবে না আমার হাজবেন্ড থেকে কোনো টাকা, কিন্তু তারপরও যে দুটো আলাদা এন্টিটি তারা একসাথে বসবাস করেন, তাদের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং যে ভালোবাসা আসলে থাকা উচিত, সেটা সবসময় আসলে মেনটেন করা উচিত। হাজবেন্ডের জন্য যেমন দোয়া করছি, আপনি যেমন বললেন হাজবেন্ডের জন্য দোয়া করার কথা, যখন আপনি দোয়া করবেন তখন কিন্তু হাজবেন্ডও ইন রিটার্ন ভাববে যে আমার জন্য এত দোয়া করে, আমি ওর জন্য দোয়া করি। এই জিনিসটা থাকাটা খুব দরকার, কারণ আপনি দিন শেষে কিন্তু আপনার বাসা, আপনার সংসার, ওইখানে শান্তিটা আপনার সবচেয়ে বড় জিনিস। একাকী লাইফ কিন্তু অনেক কষ্টের। হ্যাঁ, আমরা পার করতে হয়, পার করার জন্য করতে হয়। আদৌ আসলে কি আমরা পার করি? না না, আমি এটা খুব বিশ্বাস করি যে ইউ আর হেলদি ইফ ইউর হাউস ইজ হেলদি। সো ঘর সুস্থ থাকাটা ভীষণ দরকার। ঘরের ভেতর শান্তি থাকলে কাজে, বাইরে, নিজের চেহারায় সবখানে বারাকা চলে আসে। এটাই আমি এটা নিয়ে থাকতে চাই সবাইকে। আমার মনে হয় হাজবেন্ড হচ্ছে সেকেন্ড বটবৃক্ষ, বাবা হচ্ছে প্রথম বটবৃক্ষ। আর সেকেন্ড বটবৃক্ষ হচ্ছে মাথার উপর ছাদ না থাকলে যেমন মানুষ বসবাস করতে পারে না, আর হাজবেন্ড না থাকলে ওই মহিলাকে বা ওই মেয়েটাকে
মানে সমাজ খুব একটু ভালো চোখে দেখে। না, আমি অবশ্যই আমি এই পর্যায়ে একটু জুমেও চলে আসি। অনেক ধন্যবাদ। আমরা জুমে এসে হাসিনা আপুর সাথে একটু কথা বলি। হাসিনা আপু, আপনার কাছেও এসে আমি একটু শুনতে চাই যে হেরে গেলে চলবে না, এই বিষয়ে আসলে আপনি জীবন থেকে কি শিক্ষা পেয়েছেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। এই প্ল্যাটফর্মটা আসলে অনেক মিস করি, মানে সব মিলিয়ে কিছু প্রবলেমের জন্য এখন আর অ্যাড হইতে পারি না প্রতিদিন, কিন্তু সবসময় মিস করি। বাসায় বসে টিভিতে দেখি, মেয়ের বাসায় বিশেষ করে, আমি শুক্রবারটাতে থাকি। তো যাই হোক, হেরে গেলে যে চলবে না এটা আসলে তো মানাই যাবে না আপু। আমি যতক্ষণ সুস্থ আছি, আল্লাহ তো আমাকে হচ্ছে পরিশ্রম করে কাজ করে জিতার জন্য দিচ্ছে, কিন্তু ঘরে বসে থাকলে তো জিততে পারবো না। ওটার জন্য আমাকে যারই যেই চাওয়াটা থাকবে, পাওয়াটা থাকবে যে আমি এটা নিয়ে এগুতে চাই, ওইটা নিয়ে অবশ্যই পরিশ্রম করতে হবে, কাজ করে যেতে হবে। বাসায় চুপ করে বসে থেকে বা কারো কোনো কথা শুনলে থেমে গেলে চলবে না। আমি আমার মতো এগিয়ে যাব, অবশ্যই একদিন আমি জিতে যাব আপু, ইনশাল্লাহ। আল্লাহর রহমতে যেগুলাতে ছিল চেষ্টা করেছি, ইনশাল্লাহ আল্লাহ জিতে দিছে আপু, বুঝছো? এখন সবকিছু মিলে না, তোমরা দোয়া করবা, ভালো আছি। আরো বাকিরাও সবাই জিতে যাক, কিন্তু জিতার জন্য হচ্ছে এগোতে হবে, চেষ্টা করতে হবে, বসে থাকলে চলবে না। জি, একেবারে একেবারে অনেক ধন্যবাদ হাসিনা আপু। আর এখন তো মেয়ের বাসায় সময় দিতেই হবে, কারণ মেয়ের বাসায় ছোট্ট একটা মানুষ এসে বসে আছে যার পুরো দায়িত্ব আপনি নিয়ে নিয়েছেন। তো মেয়েকে এখন অনেক সময় দিন, এবং এই ছোট্ট মানুষটা বড় হতে হতে আমরা জানি যে একটা পুরো সুন্দর ঘর তৈরি হবে এবং পরিবারে অনেক শান্তি নেমে আসুক, দোয়া করছে। ফারহানা নার্গিস আপুর কাছে আসতে চাই। ফারহানা নার্গিস আপু, আজকের বিষয় আপনার কাছে কিছু শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরে যাওয়াটা মেনে নিয়ে তারপরেও কিন্তু চেষ্টা চালাতে হবে। আমি হেরে গেছি, থেমে গেলাম, তাহলে কিন্তু আমার কোনোই মানে যেটুকু কাজ আমি করছিলাম, যেটা পরিশ্রম করছিলাম, যার জন্য আমি পার্টিসিপেট করছি, যার জন্য আমি লড়তেছিলাম, যার জন্য যে কাজটা আমি হাত দিয়েছি, ওখানে আমি হেরে গেছি বলে আমি চুপ করে বসে যাব বা আমাকে কোনো সেখানে থেমে যেতে হবে, ওটা না। অবশ্যই সেখান থেকে শক্তি নিতে হবে, ওখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, সামনে আগাতে হবে, নিজেকে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে হবে, এটাই আমি মনে করি। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আপু, চমৎকার সুন্দর সাদা কাপড়ে আপনাকে খুব সুন্দর লাগছে আপু। আমি একটু ফাহিমা আপুর কাছে আসি। ফাহিমা আপু, আপনি সেজে গুজে কোথায় গিয়েছিলেন বলেন? ফাহিমা আপুকে শুনতে পাচ্ছেন? কোনো কারণে ফাহিমা আপু শুনতে পাচ্ছে না আমার মনে হয়। ফাহিমা আপু যদি শুনতে পান খানিকক্ষণ বাদে আমাকে রেসপন্ড করবেন, আমি একটু এদিকে স্টুডিওতে আবার চলে আসি। ফাহিমা আপু, আরেকটা লাস্ট ট্রাই করি। ফাহিমা আপু শুনতে পাচ্ছেন আপনি? জি, ফাহিমা আপু একেবারে নেটওয়ার্ক প্রবলেম, একেবারে কিছু শুনতে পাচ্ছি না। আপনি আরেকটু কেটে চেষ্টা করুন, যদিও শেষ মুহূর্তে আছি, আর সময়টা হবে না। আমরা একদমই যেহেতু শেষ দিকে আছি, শেষ বার্তা এক লাইন করে শুনবো যে আমাদের দর্শক যারা বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান। শুরু করি জহুরা আপুকে দিয়ে, বিদায় বার্তায় এক লাইন। এইটুকু সবার সাহস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে। এইটুকু সবার মধ্যে থাকলে ধৈর্যটা অনেক বেশি দরকার। একদম একদম, ইনশাল্লাহ সবাই আগাবে। পিছা কষ্ট থাকবে জীবনে, উত্থান পতন আছেই, কিন্তু অনেক ধন্যবাদ, ভালো থাকবে। রুকসানা আপুর কাছে শুনি। সবাইকে ধন্যবাদ। সর্বপ্রথম আমি ফাহিমা আপুকে বলবো, ফাহিমা আপুর মাধ্যমেই আমি এখানে এসেছি, এবং জাকিয়া সুলতান আপু এবং আরেকজন, সে আপনিও চেনেন তাকে, আমার সুলতানা রালিয়া, ও উনি আমার বড় বোন। এই তিনজন মিলেই অ্যাকচুয়ালি আমাকে বলেছে যে তোমাকে একটা টিভি প্রোগ্রামে নিব। তো সর্বপ্রথম আমি এই তিনজনকে মন থেকে শুভেচ্ছা মানে ধন্যবাদ জানাই যে তারা আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে। এবং আমি সকল উদ্যোক্তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে হার জিত থাকবেই, থেমে গেলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। একদম, অনেক ধন্যবাদ। লায়লা আপুর কাছে আসি। আমার মনে হয় যে হেরে যাওয়ার পরে যে প্রত্যেকেই আমরা যে আমিটা, হেরে যাওয়ার পরে যে আমিটা, সেটা হচ্ছে তার বেস্ট ভার্সন, এবং সে বিপজ্জনক তার শত্রুদের জন্য এবং তার বন্ধুদের জন্য, কারণ সে শুধু কাজ করে যেতে জানে এবং সেই কাজ দিয়ে, পরিশ্রম দিয়ে সে নিজেকে আবার পুনর্নির্মাণ করতে পারে। তো হারটা আসলে সবসময় ভয়ের না,
হারটাকে জয় করার যে সাহসটা, এটা যার আছে সে মনে হয় না কখনো হারে। বাহ, চমৎকার। তিনজনের কাছ থেকে আমি তো ভীষণ অনেক কিছু শিখলাম। আমাদের এই যে স্টুডিওটা আলোকিত করে দিলেন, এসে তিনজনকেই ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আপু। আমাদের ধন্যবাদ। আমাদের দর্শক বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন শুনছেন সবসময় আছেন আমাদের সাথে, তাদের সবার প্রতি আমি যদিও ছোট মানুষ, বিন্দু মাত্র এতটুকু একটা মানুষ, তারপর আপনাদেরকে যেটা বলতে চাই যে মাঝে মাঝে হেরে গেলে হেরে যাবেন, তবে হেরে গেলে উঠেও দাঁড়াবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।